এবার আমরা জানবো যে গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে। প্রথম আসবো যে গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্মটা কি। গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম হলো উদ্ভিদ রাজ্যের বৃহত্তম সপুষ্পক এবং বীজ বহনকারী উদ্ভিদ গোষ্ঠী। মনে রাখবে, গুপ্তবীজি উদ্ভিদরা হলো তোমার উদ্ভিদ রাজ্যের বৃহত্তম সপুষ্পক বীজ বহনকারী উদ্ভিদ গোষ্ঠী। এদের বীজের মধ্যে বীজগুলো এদের ফলের মধ্যে তোমার লুকানো থাকে। তাহলে গুপ্তবীজি উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফল উৎপন্ন হওয়ার সময় বীজ ফলের মধ্যে আবৃত থাকে তাকে বলা হয় গুপ্তবীজি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম বলা হচ্ছে। এবার জানবো যে এই অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি উদ্ভিদের প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। বৈশিষ্ট্য, প্রথমত তোমার গুপ্তবীজি উদ্ভিদরা সাধারণত বিরুৎ জাতীয় বা গুল্ম বা বৃক্ষ জাতীয় হয়ে থাকে। গুপ্তবীজি উদ্ভিদরা বিরুৎ, গুল্ম বা বৃক্ষ জাতীয় হয়। কিছু উদ্ভিদ তোমার পরাশ্রয়ী হয়, পরাশ্রয়ী প্রকৃতির। পরাশ্রয়ী মানে হচ্ছে কি, যে সমস্ত উদ্ভিদরা অপর কোনো উদ্ভিদের ওপর আশ্রয় গ্রহণ করে এবং তাদের দেহ থেকে পুষ্টিটা শোষণ করে তাকে বলা হয় পরাশ্রয়ী উদ্ভিদ। যেমন আছে, আমরা জেনেছি যে স্বর্ণলতা গাছগুলো অপর কোনো উদ্ভিদের ওপর আশ্রয় গ্রহণ করে তাদের দেহ থেকে পুষ্টিটা শোষণ করে। তাহলে গুপ্তবীজি উদ্ভিদগুলো তোমার বিরুৎ, গুল্ম বা বৃক্ষ বা কিছু উদ্ভিদ আছে যেগুলো পরাশ্রয়ী প্রকৃতির হয়ে থাকে। তারপর এদের গুপ্তবীজি উদ্ভিদের মূলগুলো তোমার স্থানিক মূল বা অস্থানিক মূল দেখতে পাওয়া যায়। আমরা জানি গুপ্তবীজি উদ্ভিদের তোমার তিন ধরনের। আমরা জানি বিরুৎ জাতীয় উদ্ভিদের মূল সাধারণত কী হয়, গুচ্ছমূল হয়, অস্থানিক প্রকৃতির হয়। গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদের এদের মূলগুলো সাধারণত কী হয়, তোমার স্থানিক প্রকৃতির হয়ে থাকে। এদের কাণ্ডগুলো কী হচ্ছে, তোমার শাখাযুক্ত হয় বা শাখাবিহীন হয়, দুর্বল কাণ্ডযুক্ত হয় বা রোহিণী প্রকৃতির হয়। রোহিণী বলতে বোঝায় যে আকর্ষ বা অন্য কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে এরা উঠতে পারে। এদের পাতা তোমার সরল বা যৌগিক প্রকৃতির হয়, বৃন্তযুক্ত বা বৃন্তবিহীন হয়। ঠিক আছে। এদের সংবহন করা তোমার সুগঠিত। গুপ্তবীজি উদ্ভিদের সংবহন করাটা তোমার সুগঠিত প্রকৃতির হয়। এদের জাইলেম কলায় যে ট্রাকিয়া দেখতে পাওয়া যায়। ফ্লেমের মধ্যে চারটে উপাদান, শিবনল, সঙ্গী কোষ, ফ্লেম প্যারেনকাইমা এবং ফ্লেম তন্তু এদের বর্তমান থাকে। এদের কাণ্ডের নালিকাবান্ডি তোমার সংযুক্ত, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় প্রকৃতির হয়ে থাকে। আমরা নালিকাবান্ডিতে যখন শ্রেণীবিন্যাস পড়েছি তখন দেখেছি যে নালিকাবান্ডিতে বিভিন্ন রকম ভাগ আছে, তার মধ্যে সংযুক্ত, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় হয়ে থাকে। মুক্ত বা বদ্ধ বা এন্ডাক প্রকৃতির হয়। অর্থাৎ এদের নালিকাবান্ডিল তোমার সংযুক্ত, সমপার্শ্বীয় বা সমদ্বিপার্শ্বীয় হয়ে থাকে। আর মূলের ক্ষেত্রে তোমার নালিকাবান্ডিল তোমার অরিও বা এক্সার প্রকৃতির হয়ে থাকে। অনেক সময় তোমার গুপ্তবীজি উদ্ভিদে তোমার ফল উৎপন্ন হয়। তাহলে গুপ্তবীজি উদ্ভিদে কী হচ্ছে, তোমার ফল সৃষ্টি হয় এবং ফলের মধ্যে এক বা একাধিক তোমার বীজপত্র থাকে। আর গুপ্তবীজি উদ্ভিদের ফল সাধারণত কী হচ্ছে, প্রকৃত ফল উৎপন্ন হয়। প্রকৃত ফল কাকে বলে? ফল যখন ফুলের তোমার ডিম্বাশয় থেকে উৎপন্ন হবে তখন তাকে বলা হয় প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল হচ্ছে যখন উদ্ভিদের ফল যখন তোমার ফুলের ডিম্বাশয় ছাড়া অন্যান্য কোনো অংশ থেকে, বীতি বা অন্যান্য অংশ থেকে তোমার উৎপন্ন হয় তখন তাকে বলা হয় অপ্রকৃত ফল। ঠিক আছে। তাহলে এই গুপ্তবীজি উদ্ভিদের ফলগুলো হচ্ছে কি প্রকৃত, অর্থাৎ গুপ্তবীজি উদ্ভিদের প্রকৃত ফল উৎপন্ন হয়। আর এদের ফুলগুলো তোমার এক লিঙ্গ বা তোমার উভলিঙ্গ প্রকৃতির হয়। আর ফুলের মধ্যে বীতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবকগুলো দেখতে পাওয়া যায়। ফুলের এদের চারটে স্তবকের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক কী হচ্ছে, তোমার অত্যাবশ্যকীয় স্তবক। এগুলো জননে তোমার সাহায্য করে। আর বাকিগুলো কী হচ্ছে,
জননে তোমার সাহায্য করে বৃতি এবং দলমণ্ডল। আর পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র কী হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক, এগুলো হচ্ছে একান্তই প্রয়োজন এদের পরাগ মিলনের জন্য। আর এদের যে পুংস্তবকটা, পুংস্তবক দুটো অংশ নিয়ে গঠিত। তোমার কি কি এদের পুংস্তবকটা দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে তোমার কি পরাগধানী, আর তার নিচে সরু দাঁতির মতো অংশ থাকে, তাকে বলা হচ্ছে পুংদণ্ড। এদের গর্ভকেশী চক্রটা তিনটে অংশ নিয়ে গঠিত হয়। কি কি তোমার এদের গর্ভকেশী চক্রটা তিনটে অংশ নিয়ে গঠিত: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। তাহলে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় তিনটে অংশ নিয়ে স্ত্রীস্তবকটা তোমার গঠিত হচ্ছে। আর যখন নিষেকের পর এই গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের পর ডিম্বকগুলো তোমার ফলে ডিম্বকগুলো বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। মনে রাখবে, গুপ্তবীজী উদ্ভিদের তোমার নিষেকের পর ডিম্বকগুলো বীজে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয় এবং ডিম্বাশয় তোমার ফলে পরিণত হয়। আর কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তোমার গুপ্তবীজী উদ্ভিদদের ক্ষেত্রে? আর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এদের পরাগযোগের সময় পরাগরেণুগুলো তোমার গর্ভমুণ্ডে এসে পড়ে। তারপর এদের কী হচ্ছে তোমার নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। এদের পুং জনন কোষগুলো ফ্লাজেলাবিহীন এবং নিশ্চল প্রকৃতির হয়ে থাকে। গুপ্তবীজী উদ্ভিদের পরাগরেণুগুলো তোমার ফ্লাজেলাবিহীন এবং নিশ্চল প্রকৃতির হয়ে থাকে। আর গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পর কী হচ্ছে তোমার শস্য নিউক্লিয়াস গঠিত হয়। শস্য নিউক্লিয়াস কী প্রকৃতির হয়? 3N বা ট্রিপ্লয়েড প্রকৃতির হয়। এদের গুপ্তবীজী উদ্ভিদের শস্যটা ট্রিপ্লয়েড প্রকৃতির বা 3N হয়ে থাকে। আর গুপ্তবীজী উদ্ভিদের বীজে তোমার একটি মাত্র বীজপত্র থাকে বা দুটি থাকে। একটি মাত্র বীজপত্র থাকলে তো একবীজপত্রী, দুটো বীজপত্র থাকলে দ্বিবীজপত্রী বলা হয়। আর এদের বীজের অঙ্কুরোদ্গম তোমার মৃদগত বা মৃদভেদী হয়ে থাকে। আর এদের ফল সরল, গুচ্ছিত অথবা যৌগিক প্রকৃতির হয়ে থাকে। আর গুপ্তবীজী উদ্ভিদের তোমার যনুক্রম রেণুধর যনু বা লিঙ্গধর যনু দুটো নিয়ে তোমার গঠিত হয়ে থাকে। তাহলে আমরা গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো সপুষ্পক উদ্ভিদের তোমার যৌনজনন সম্পর্কে। প্রথম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। এক নম্বর হচ্ছে তোমার কি এদের যৌনজননে প্রথম যে পর্যায়ে সেটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস পুংকেশর তোমার এই যে পুংকেশরের যে পরাগধানীতে তোমার মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। তোমার গুপ্তবীজী উদ্ভিদের যে পরাগধানী, এই পরাগধানীতে তোমার মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। এর মধ্যে তোমার রেণু মাতৃকোষ থাকে। প্রতিটি রেণু মাতৃকোষ থেকে 4টে মাইক্রোরেণু তোমার গঠিত হয়। অর্থাৎ রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় তোমার বিভাজিত হয়। মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তোমার হ্যাপ্লয়েড সংখ্যক তোমার রেণু উৎপন্ন করে। 2 নম্বর কি পুংলিঙ্গধর গঠন। পুংলিঙ্গধর গঠন রেণু থেকে
কী হচ্ছে তোমার পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করে। আর রেণু তোমার বিভাজিত হয়ে একটি তোমার জনন কোষ এবং একটি তোমার অঙ্গজ কোষ সৃষ্টি করে। তোমার রেণু বিভাজিত হয়ে কী উৎপন্ন করে, তোমার রেণু বিভাজিত হয়ে কী উৎপন্ন করে, তোমার জনন কোষ আর হচ্ছে তোমার কি অঙ্গজ কোষ। জনন কোষ এবং অঙ্গজ কোষ উৎপন্ন করে। জনন কোষ তোমার বিভাজিত হয়ে দুটি তোমার পুংগ্যামেট সৃষ্টি করে। তারপর কি হচ্ছে এই জনন কোষ বিভাজিত হয়, জনন কোষ বিভাজিত হয়ে তোমার দুটি কি উৎপন্ন করে, দুটি তোমার পুংগ্যামেট সৃষ্টি করে, পুংগ্যামেট গঠন করে। এইভাবে পুংলিঙ্গধর তোমার উদ্ভিদের গঠন সম্পূর্ণ হয়। তারপর কি তোমার পরাগযোগ। পলিনেশন। আমরা ক্লাস 10-এ আমরা জেনেছি যে পরাগরেণুগুলো বিভিন্ন রকম বাহকের দ্বারা, জল, বায়ু, বিভিন্ন প্রাণী, পতঙ্গ ইত্যাদির মাধ্যমে বাহিত হয়ে তোমার কি হচ্ছে স্ত্রীস্তবকের যে গর্ভমুণ্ড সেখানে পড়ে। গর্ভমুণ্ডে পড়লে গর্ভমুণ্ডের মধ্যে এক ধরনের স্টিকি বা আঠালো পদার্থ থাকে, যার মধ্যে কি হচ্ছে পরাগরেণুগুলো তোমার আটকে যায়। এই গর্ভমুণ্ডের তোমার আটকে যাওয়ার পর কি হচ্ছে অঙ্কুরিত হয়। তাহলে বিভিন্ন বাহকের সাহায্যে পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তর হয়। একে বলা হচ্ছে তোমার কি পরাগযোগ বা পরাগমিলন। পরাগমিলন দুই প্রকার হয়, একটা হচ্ছে স্বপরাগযোগ আমরা পড়েছি, আর হচ্ছে কি ইতর পরাগযোগ। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। স্বপরাগযোগটা হচ্ছে যখন একই উদ্ভিদের বা একটি ফুলের তোমার পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়বে, অথবা একটা উদ্ভিদের একটা উদ্ভিদের ফুলের পরাগরেণু যখন সেই উদ্ভিদেরই অন্য কোনো ফুলে গর্ভমুণ্ডে পড়বে তখন তাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ হচ্ছে যখন একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের দুটো ফুলের মধ্যে ঘটবে তখন তাকে বলা হচ্ছে তোমার কি ইতর পরাগযোগ। তাহলে এই পরাগযোগ দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে ইতর পরাগযোগ। নেক্সট হচ্ছে কি তোমার মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিসটা কি, তোমার গর্ভাশয়ের ডিম্বকের মধ্যে, এই যে গর্ভাশয়ের মধ্যে কি হচ্ছে তোমার কি তোমার ভিতরে ডিম্বক, গর্ভাশয়ের ডিম্বকের মধ্যে তোমার স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী যে রেণু মাতৃকোষ থাকে সেগুলো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তোমার চারটে কি করছে তোমার কি স্ত্রী রেণুকোষ বা মেগাস্পোর গঠন করে। এর মধ্যে তিনটে তোমার বিনষ্ট হয় আর একটা কি হচ্ছে তোমার কি তোমার সক্রিয় থাকে। তাহলে মেগাস্পোরোজেনেসিসটা কি হলো, গর্ভাশয়ের যে ডিম্বকের মধ্যে স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটে তোমার রেণুকোষ, স্ত্রী রেণুকোষ উৎপন্ন করে। এই চারটের মধ্যে তিনটে তোমার বিনষ্ট হয়, একটা কি হচ্ছে তোমার নিষেকে অংশগ্রহণ করে থাকে। নেক্সট পয়েন্ট কি তোমার স্ত্রীলিঙ্গধর গঠন। স্ত্রীলিঙ্গধর গঠন কি হয়, এই যে ভ্রূণস্থলী, ডিম্বাশয়ের ভিতরে একটা থলির মতো গঠন থাকে, তাকে বলা হচ্ছে ভ্রূণস্থলী।
এই ভ্রূণস্থলীর মধ্যে কি হচ্ছে, কি বললাম, মেগাস্পোরোজেনেসিসে 4টে কোষের মধ্যে একটা কোষ তোমার সক্রিয় থাকে, ঠিক আছে। এই একটা কোষ প্রথমে কি হচ্ছে তোমার পরপর, যেহেতু এটা হ্যাপ্লয়েড, মিওসিস ঘটেছে, মিওসিস ঘটে উৎপন্ন হয়েছে হ্যাপ্লয়েড প্রকৃতির স্ত্রী রেণু মাতৃকোষ থেকে উৎপন্ন হয়েছে। স্ত্রী রেণু তোমার মিওসিস প্রক্রিয়ায় তো বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছে। এই যে স্ত্রী রেণু পরপর 3বার মাইটোসিস হবে, পরপর 3বার মাইটোসিস হলে তোমার 8টা কোষ উৎপন্ন হবে হ্যাপ্লয়েড। এই 8টার মধ্যে তোমার 3টে কোথায় অবস্থান করবে, যেদিকে ডিম্বক রন্ধ্র আছে। ধরো যদি এখানে ডিম্বক রন্ধ্র হয়, এই ডিম্বক রন্ধ্রের দিকে 3টে পরপর অবস্থান করবে। এই 3টের মধ্যে সবচেয়ে বড় সে কি হচ্ছে পরিণতপ্রাপ্ত হয়ে তোমার ডিম্বাণু গঠন করবে। তাহলে আমার 8টার মধ্যে 3টে তোমার অবস্থান করলো ডিম্বক রন্ধ্রের দিকে, তার মধ্যে একটা ডিম্বাণু, আর বাকি দুটো কি তোমার হচ্ছে সহকারী কোষ। আর দুটো তোমার হ্যাপ্লয়েড কোষ একত্রিত হয়ে তোমার ডিম্বথলির মাঝ বরাবর অবস্থান করবে। ডিপ্লয়েড সংখ্যক তোমার কি হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস গঠন করবে। আর বাকি দুটো একবারে শেষ প্রান্তে অবস্থান করবে, যাকে বলা হচ্ছে তোমার কি হ্যাপ্লয়েড সঙ্গে দুটো কোষ, তাকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি। যাকে বলা হচ্ছে তোমার কি প্রতিপাদ কোষ সমষ্টি। এবার কিভাবে নিষেকটা নিষেক সংগঠিত হয়। আমরা জানি যে পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়। পুংকেশর চক্রের যে পরাগধানী, এই পরাগধানীতে তোমার পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণু উৎপন্ন হয়ে তোমার পরিণতপ্রাপ্ত হয়। যখনই পরিণতপ্রাপ্ত হয় তখন কি হচ্ছে, এই পরাগধানীর যে প্রাচীরটা থাকে সেটা বিদীর্ণ করে বিভিন্ন বাহকের দ্বারা বাহিত হয়ে তোমার গর্ভমুণ্ডে পড়ছে। গর্ভমুণ্ডে পড়ার পর গর্ভমুণ্ডে বলেছে এক ধরনের আঠালো পদার্থ থাকে, যার সাহায্যে পরাগরেণুগুলো আটকে যায়। এই গর্ভমুণ্ড থেকে তোমার জলীয় অংশ পরাগরেণুগুলো শোষণ করার পর এই পরাগরেণুর ভিতরের যে ত্বকটা তাকে বলা হচ্ছে অন্তঃত্বকটা পরাগরেণুর মধ্যে একটা রন্ধ্র থাকে, যাকে বলা হচ্ছে রেণুরন্ধ্র। সেই রেণুরন্ধ্রের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এভাবে বাইরে বেরিয়ে আসার পর এর অগ্রভাগে কি থাকে তোমার কি নালিকা নিউক্লিয়াস, আর এর পিছনে দুটো কি হচ্ছে তোমার পুংগ্যামেট থাকে। এভাবে ধীরে ধীরে তোমার পরাগনালিকাটি তোমার ডিম্বক রন্ধ্রের দিকে অগ্রসর হতে হতে এগিয়ে আসে। পরাগনালিকাটি তোমার ডিম্বক রন্ধ্রের দিকে তোমার এগিয়ে আসে। অবশেষে কি হচ্ছে, এই পরাগনালিকাটি তোমার ডিম্বরন্ধ্র ভেদ করে তোমার ডিম্বথলির মধ্যে প্রবেশ করে। যখনই ডিম্বথলির মধ্যে প্রবেশ করলো, দুটো সহকারী কোষের মধ্যে দিয়ে যখন এই পরাগনালিকাটি প্রবেশ করলো, তখন কি হচ্ছে পরাগনালিকাটি বিদীর্ণ হলো, পরাগনালিকাটি ফেটে যায়। ফলে কি হবে, আর এই দুটো যে পিছনে অবস্থিত যে দুটো পুংগ্যামেট, সেই পুংগ্যামেটগুলো তোমার রেণুথলির মধ্যে তোমার কি হচ্ছে মুক্ত হওয়ার পর কি হয়, যখনই দুটো সহকারী কোষের মধ্যে দুটো সহকারী কোষের মধ্যে দিয়ে যখন পরাগনালিকাটি প্রবেশ করলো, পরাগনালিকাটি বিদীর্ণ হলো এবং নষ্ট হলো, আর নালিকা নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে গেল, আর সহকারী কোষগুলো বিনষ্ট হয় তখন। আর এর তোমার পুংগ্যামেট দুটো এই তোমার ডিম্বথলির মধ্যে তোমার অবস্থান করে। এই যে দুটো পুংগ্যামেটের মধ্যে একটা কি হচ্ছে তোমার ডিম্বাণুর সঙ্গে তোমার নিষেক সম্পন্ন করে মিলিত হয়ে তোমার ডিপ্লয়েড তোমার কি হচ্ছে জাইগোট তৈরি করে, 2n সংখ্যক জাইগোট তৈরি করে। এই জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় কি হচ্ছে কি গঠন করে, তোমার ভ্রূণ বা এমব্রায়ো গঠন করে। অপর
তোমার পুংগ্যামেটটা এই যে নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে কি 2n, নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে 2n, এর সঙ্গে যুক্ত হয় কি গঠন করে, ট্রিপ্লয়েড বা 3n সংখ্যক তোমার শস্য নিউক্লিয়াস গঠন করে। এই শস্য নিউক্লিয়াস গঠন করে, এই শস্য ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ভ্রূণের জন্য যে শস্য সেটা গঠন করে। এইভাবে কি হচ্ছে, তোমার গুপ্তবীজী উদ্ভিদের তোমার দুবার নিষেক সম্পন্ন হচ্ছে। দুটো পুংগ্যামেট, একটা হচ্ছে কি তোমার কি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, অপর তোমার পুংগ্যামেটটি কি হচ্ছে তোমার নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে। তাই গুপ্তবীজী উদ্ভিদের নিষেককে আমরা বলি কি দ্বিনিষেক। দ্বিনিষেক বলা হচ্ছে। নেক্সট কি তোমার ভ্রূণ গঠন। কীভাবে ভ্রূণ গঠন হয় বললাম একটু আগে। ভ্রূণটা হচ্ছে কি তোমার ডিম্বাণুর সঙ্গে তোমার পুংগ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করে। জাইগোট ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তোমার ভ্রূণ গঠন করে। নেক্সট হচ্ছে কি তোমার ফল গঠন। ফল গঠন ও বীজ গঠন। ফল আর বীজ তোমার নিষেকের পর তোমার ডিম্বাশয় কি হচ্ছে ফলে পরিণত হয়, ডিম্বাশয় ফলে পরিণত হয়, আর ডিম্বকটা তোমার বীজে পরিণত হয়। এইভাবে কি হচ্ছে তোমার সপুষ্পক উদ্ভিদের যৌনজননটা সম্পন্ন হয়। এবার জানবো যে তোমার গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে তোমার কি সাদৃশ্য আছে। নেক্সট টপিক হচ্ছে তোমার গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের সাদৃশ্য। গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে কী কী মিল আছে। উভয় জীবনচক্রে কী হচ্ছে রেণুধর দশা প্রধান। মনে রাখবে, গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদে উভয়ই জীবনচক্রে রেণুধর দশা প্রধান। আর উভয়ই দেহ, মূল, কাণ্ড, পাতা বিভাজিত, উভয়ই কী হচ্ছে বীজ উৎপন্ন হয়। আর উভয়ই কী হচ্ছে তোমার সপুষ্পক। গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উভয়ই কী হচ্ছে সপুষ্পক। আর গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উভয়ের ক্ষেত্রে কী হচ্ছে তোমার নালিকাবান্ডির সংযুক্ত, সমপার্শ্বীয় বা মুক্ত বা বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। আর গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উভয় ক্ষেত্রে পরাগরেণু থেকে তোমার পরাগনালিকা তৈরি হয়। আর গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উভয় ক্ষেত্রে তোমার কি হচ্ছে অসম রেণুপ্রসূ উদ্ভিদ। উভয় কি হচ্ছে তোমার গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদ হচ্ছে উভয় অসম রেণুপ্রসূ উদ্ভিদ। আর উভয়ের ক্ষেত্রে স্ত্রীরেণু তোমার রেণুথলির ভিতরে থাকে। তাহলে আমরা গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদের সাদৃশ্য জানলাম। তোমরা গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদের যে পার্থক্য সেটা বই থেকে করে নেবে। এবার আমরা জানবো গুপ্তবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাস। গুপ্তবীজী উদ্ভিদকে তোমার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে তোমার দ্বিবীজপত্রী। একবীজপত্রী, দু নম্বর কি তোমার দ্বিবীজপত্রী। প্রথমে আসবো একবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে বলা হচ্ছে একবীজপত্রী। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা কি হচ্ছে তোমার এদের সাধারণত কি হচ্ছে এক বর্ষজীবী হয়। একবীজপত্রী উদ্ভিদরা এক বর্ষজীবী হয়। তবে বৃক্ষজাতীয় একবীজপত্রী উদ্ভিদ বহুদিন বাঁচে। এদের কাণ্ড সাধারণত কি তোমার দুর্বল বা বিরুৎ জাতীয় হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কি হচ্ছে তোমার গুল্ম এবং বৃক্ষজাতীয় হয়। তাহলে একবীজপত্রী উদ্ভিদগুলো সাধারণত এক বর্ষজীবী হয়। আর এদের কাণ্ড তোমার সাধারণত বিরুৎ জাতীয় হয়, এছাড়াও কি গুল্ম এবং বৃক্ষজাতীয় হয়ে থাকে। এদের কি হচ্ছে এদের মূল হচ্ছে তোমার অস্থানিক প্রকৃতির, গুচ্ছমূল দেখতে পাওয়া যায়। এদের কাণ্ড তোমার শাখাবিহীন হয়, এদের পর্ব মধ্যেও দেখতে পাওয়া যায়। তারপর কি এদের
কাণ্ডের নালিকা বান্ডি তোমার সমপার্শ্বী এবং বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদের তোমার ফুলগুলো তোমার 3 বা 3-এর গুণিতকে থাকে। ফুলের যে স্তবকগুলো 3 বা তার গুণিতকে তোমার থাকে। আর এদের কি হচ্ছে তোমার বীজ শোষসালো হয় আর বীজত্বক ও ফলত্বক সংযুক্ত থাকে। তোমার একবীজপত্রী উদ্ভিদের বীজ শোষসালো হয় এবং বীজত্বক ও ফলত্বক সংযুক্ত থাকে। আর বীজের অঙ্কুরোদ্গম তোমার কি হচ্ছে মৃদবর্তী হয়ে থাকে। উদাহরণ কি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? ধান, গম, ভুট্টা, নারকেল, কলা। উদাহরণ হচ্ছে ধান, গম, ভুট্টা, নারকেল, কলা। তাহলে এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এবার জানবো দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকে তাকে বলা হচ্ছে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হচ্ছে। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সাধারণত কি হচ্ছে একবর্ষজীবী বা দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়ে থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদ তোমার বিরুৎ, গুল্ম বা বৃক্ষ জাতীয় হয়ে থাকে। এদের কাণ্ড তোমার বায়বীয় হয় অথবা তোমার অর্ধবায়বীয় প্রকৃতির হয়। আর কাণ্ড এদের শাখা প্রশাখা যুক্ত হয়, পর্ব এবং পর্ব মধ্যেও থাকে। এদের দ্বিবীজপত্রী উদ্ভিদের তোমার নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম উপস্থিত থাকার দরুন মূল ও কাণ্ডের গৌণ তোমার বৃদ্ধি দেখতে পাওয়া যায়। এদের নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকার জন্য এদের কাণ্ড এবং মূলে গৌণ বৃদ্ধি হয়ে থাকে। এদের পাতা কি হচ্ছে সরল বা যৌগিক বা জালিকাকার শিরাবিন্যাস যুক্ত হয়। আর কি হয়, বীজ সাধারণত কি হচ্ছে অশস্যালো বা শস্যালো প্রকৃতির হয়ে থাকে। বীজে তোমার বীজত্বক দেখতে পাওয়া যায়। বীজের বাইরের দিকের ত্বকটা বহিঃত্বক এবং ভিতরের দিকের ত্বকটা হচ্ছে অন্তর্ত্বক তোমার আলাদা থাকে বীজে। এদের ফল গঠিত হয়। আর এদের বীজত্বক আর ফলোত্বক কি হচ্ছে তোমার আলাদা। বীজত্বক এবং ফলোত্বক তোমার আলাদা হয়। এদের বীজে তোমার দুটো বীজপত্র থাকে। এদের ফল গঠিত হয়। আর এদের ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল প্রান্তীয় প্রকৃতির হয়। আর বীজের অঙ্কুরোদ্গম প্রধানত কি হচ্ছে মৃদভেদী প্রকৃতির হয়ে থাকে। উদাহরণ কি দ্বিবীজপত্রী উদাহরণ হলো তোমার কি মটর, আম, চা, নিম ইত্যাদি। তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী আমরা যে গুপ্তবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাস জানলাম দুটো, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তাদের কিছু বৈশিষ্ট্য জানলাম, তাদের উদাহরণ সম্পর্কে জানলাম, আর তাদের কাকে বলে বা সংজ্ঞা সেটা জানলাম। তোমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যটা বই থেকে দেখে নেবে। তোমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের যে পার্থক্য বলছি এটা বই থেকে ভালো করে পড়ে নেবে। এটা অনেক সময় দিয়ে থাকে, এটা ভালো করে পড়বে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের যে পার্থক্য সেইটা। তাহলে আমাদের যে চ্যাপ্টারটা পড়ছিলাম প্ল্যান্ট ক্লাসিফিকেশান, উদ্ভিদের শ্রেণীবিন্যাস, সেই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। তো প্ল্যান্ট ক্লাসিফিকেশান চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো।